ইউকের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে বা ইনস্টিটিউশনগুলো আছে, তারা কি কোর্স অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য? টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনি খুব সহসাই অ্যাডমিশন নিতে পারেন। এক্ষেত্রে তেমন কোনো অ্যাডমিশন এক্সামের জন্য কিন্তু আপনাকে বসতে হচ্ছে না। সেক্ষেত্রে তারা কি এমওআই লেটার অ্যাকসেপ্ট করে? হুম। তাদের যদি কারো একটু লো স্কোর আসে, তারা কি কোথাও অ্যাপ্লাই করতে পারবে না? আপনি যদি মাস্টার্স করতে যান এবং আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জন্য যাওয়া স্টুডেন্টরা জব করতে চায়, সেখানে জব অপরচুনিটিস কেমন, পার্ট টাইমের ক্ষেত্রে কেমন, বা তারা যদি স্টাডি ব্রেকে তারা ফুল টাইম করতে পারছে কিনা, এবং সেখানে ইনকাম রেঞ্জটা কেমন? বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কি ইউকে বেছে নেওয়া উচিত? হ্যালো এভরিওয়ান, এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আজ আপনাদের সাথে আছি আমি তমর রশিদ, এবং আমাদের সাথে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের সিইও মশিউর রহমান। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ফর হোস্টিং মি দিস কাইন্ড অফ ইভেন্ট। ওয়েলকাম। অ্যান্ড আমি খুবই ভালো আছি। আমরা একেবারে আসলে এডুকেশনাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে জানার জন্যই আপনাকে আজ এখানে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই জানতে চাই যে উচ্চশিক্ষার জন্য পৃথিবীতে তো আসলে অনেকগুলো কান্ট্রি রয়েছে। কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, কিংবা নিউজিল্যান্ড আছে। অফ কোর্স। কিন্তু আমরা কেন ইউকেটাকেই বেছে নিব কেন? ডেনমার্কও তো আছে, যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ধরি, তাহলে ইউকে কেন? ফ্যান্টাস্টিক। দেখুন, বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউকেতে যাচ্ছে, এটা কিন্তু নতুন কোনো ট্রেন্ড নয়। একদম না। স্বাধীনতা উপার্জনের পরবর্তী সময়ের থেকে কিংবা তার পূর্ব সময় থেকে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু উচ্চশিক্ষার জন্য ইউকেতে গিয়েছে। সো এর পিছনে কিছু যৌক্তিক কিছু কারণও রয়েছে। দেখুন, আমরা যখন এই দেশে যখন জন্মগ্রহণ করেছি, জন্মের পরবর্তী সময় থেকে আমরা যে ইউনিভার্সিটিগুলোর সাথে খুব বেশি পরিচিত, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এদের কিন্তু অবস্থান কিন্তু ইউকেতে। সো ইউকেতে যাওয়ার জন্য চমৎকার কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে quality of education, reasonable tuition fees, scholarship opportunities, safe learning environment, most importantly, হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি রয়েছে এবং কালচারাল ডাইভার্সিফিকেশনের সুযোগ সুবিধা রয়েছে। সো এই কারণগুলোর জন্য ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তথাপি বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। ওকে, তো ইউকের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে বা ইনস্টিটিউশনগুলো আছে, তারা কি কোর্স অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য? ওয়াইড রেঞ্জ অফ কোর্স তারা অফার করছে। ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন কোর্সের জন্য যাচ্ছেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি এসএসসি পাস করে থাকেন কিংবা ইংরেজি মাধ্যমে যদি আপনি ও লেভেল কমপ্লিট করে থাকেন, তাহলে তার পরবর্তী সময় আপনি ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য যেতে পারছেন, আপনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য যেতে পারছেন, আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে পারছেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনি পিএইচডি ডিগ্রি অফার করে। সো আমরা বলতে পারি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি কিন্তু অফার করছে প্রত্যেকটা ইউনিভার্সিটি। ওকে, তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ে বা ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে, একাডেমিক স্কোর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে। সো কি লাগছে আমাদের মূলত? মজার বিষয় যেটা রয়েছে, ইউকেতে আপনি টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনি খুব সহসাই অ্যাডমিশন নিতে পারেন। এক্ষেত্রে তেমন কোনো অ্যাডমিশন এক্সামের জন্য কিন্তু আপনাকে বসতে হচ্ছে না। সো অল ইউ নিড টু ডু গুড অ্যাকাডেমিক রেকর্ডস এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর, এবং যদি আপনি মাস্টার্সের জন্য যেয়ে থাকেন টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি আমরা এটাকে র্যাপ আপ যদি করি, ফর এক্সাম্পল আপনি যদি ব্যাচেলর করতে যান, সেক্ষেত্রে আপনার এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কিংবা এ লেভেলে আপনার গুড একটা অ্যাকাডেমিক স্কোর দরকার রয়েছে, অর্থাৎ গুড জিপিএ। বিসাইডস ইউ নিড টু হ্যাভ এ গুড IELTS স্কোর কিংবা পিটিই কিংবা টোফেল স্কোরের প্রয়োজন রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি থাকেন, সেক্ষেত্রে আপনার গুড সিজিপিএর প্রয়োজন রয়েছে ব্যাচেলর ডিগ্রিতে, এবং আপনার হ্যান্ডস অন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে অফকোর্স আপনি স্কলারশিপ পেতে পারেন। আর পিএইচডির জন্য অফকোর্স আপনার রিসার্চ প্রপোজালের প্রয়োজন রয়েছে। ওকে, তার মানে মোটামুটি যেগুলোর প্রয়োজন পড়ে সেগুলি আহামরি তেমন কোনো কিছু লাগছে না। নো, অফকোর্স নট। ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পলিফাইড। সেক্ষেত্রে তারা কি এমওআই লেটার অ্যাকসেপ্ট করে? ওয়েল, MOI স্ট্যান্ড ফর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের টপ র্যাঙ্কিং প্রাইভেট কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে যদি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং আপনার পড়াশোনার মাধ্যম যদি ইংরেজি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন অর্থাৎ আপনার ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার কিন্তু দিচ্ছে, যেখানে ওরা মেনশন করে দিচ্ছে যে আপনি 4 বছর কিংবা 3 বছরে যে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনার পড়াশোনার মাধ্যম ছিল ইংরেজি। সো এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটারের সহযোগিতায় ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স প্রোগ্রামে কোনো ধরনের অ্যাডিশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়াই সরাসরি অংশগ্রহণ করতে পারছেন। ওয়াও, গ্রেট! এটা একটা গ্রেট অপরচুনিটি। অফকোর্স। সেক্ষেত্রে যারা টেস্টগুলো দিবে, তাদের যদি কারো একটু লো স্কোর আসে, তারা কি কোথাও অ্যাপ্লাই করতে পারবে না? ওয়েল,
ইট ডিপেন্ডস যে আসলে আপনি কতটুকু লে স্কোর পেলেন। তবে ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আমরা ইউনিভার্সিটিগুলো যে রিকোয়ারমেন্টগুলো সেট করেছে তা হচ্ছে ব্যাচেলারের সিজিপিএ 2.75। তবে অনেক ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্টের সিজিপি কিছুটা কম এসে থাকে সেক্ষেত্রে তারা প্রি মাস্টার্স প্রোগ্রামে যেতে পারে। প্রি মাস্টার্স লিডিং টু মাস্টার্স প্রোগ্রাম, অফকোর্স তাদের জন্য সলিউশন রয়েছে। ওকে, বিদেশি উচ্চশিক্ষা এটা যখনই আমাদের মাথায় আসে খরচ, সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে? ইট ডিপেন্ডস যে আসলে আপনি কী করতে যাচ্ছেন। ধরুন আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এক ধরনের খরচ। আপনি মাস্টার্স করার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে এক ধরনের খরচ। আপনি যদি পিএইচডি করার জন্য যান, সেক্ষেত্রে আরেক ধরনের খরচ। তবে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই, ধরুন আপনি ব্যাচেলার করতে যাচ্ছেন, আপনি টিউশন ফিস অন অ্যান অ্যাভারেজ 13,000 পাউন্ড। তো সেক্ষেত্রে আপনাকে 50% টিউশন ফি দিয়ে যেতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মাস্টার্স করতে যান, সেক্ষেত্রে টিউশন ফিস আপনার 15 to 17,000 পাউন্ড। সেক্ষেত্রে টিউশন ফিস কিছুটা বাড়ছে। পিএইচডির বেলায় ইট ডিপেন্ডস, বাট মোস্ট অফ দ্য পিএইচডির বেলায় স্টুডেন্টরা কিন্তু ফুললি ফান্ডিং স্কলারশিপ পেয়ে থাকে, সেক্ষেত্রে তেমন কোনো টিউশন ফিস তাদের হাতে দিতে হচ্ছে না। সো অন অ্যান অ্যাভারেজে আমরা বলতে পারি যে ব্যাচেলারের জন্য 13,000 পাউন্ড অ্যাপ্রক্সিমেটলি, মাস্টার্সের জন্য 15 to 17,000 পাউন্ডস, অ্যান্ড পিএইচডির জন্য মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্টুডেন্টরা ফুললি স্কলারশিপ পেয়ে থাকে। স্কলারশিপ পাওয়ার জন্য কি করতে হবে? ওকে, স্কলারশিপ ইজ এ গিফট। অফকোর্স স্কলারশিপ পাওয়ার জন্য আপনার যা যা থাকতে হচ্ছে তা হচ্ছে আপনার গুড অ্যাকাডেমিক রেকর্ডস, অর্থাৎ আপনার গুড সিজিপিএ এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন টপ অফ দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেই স্কোরগুলো রয়েছে, ফর অ্যান এক্সাম্পল IELTS স্কোর, টফেল স্কোর কিংবা পিটিএ স্কোর অনেক বেশি গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গুড অ্যামাউন্ট অফ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। ইন অ্যাডিশন আপনি যদি মাস্টার্স করতে যান এবং আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা গ্রান্টেড স্কলারশিপ দিচ্ছে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আপনার চ্যান্সেলর স্কলারশিপ, ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, নিড বেস স্কলারশিপ, অনেক ধরনের স্কলারশিপ তারা অফার করে থাকে। আপনি প্রত্যেকটার জন্য আপনি এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করলে আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। ওকে, গ্রেট। তো সেক্ষেত্রে ইউকেতে অ্যাডমিশনের জন্য কি একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? ওকে, ইট ডিপেন্ডস অ্যাগেইন। যদি আপনি ব্যাচেলার করতে যান, সেক্ষেত্রে অফকোর্স আপনার এ লেভেল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, আপনার পাসপোর্ট এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর কার্ড, যেটা বলেছিলাম একটু আগে যে আপনার IELTS এর স্কোর অথবা TOEFL স্কোর অথবা পিটিএ স্কোর। তবে কিছু কিছু ইউনিভার্সিটি ডুইলিঙ্গো স্কোর অ্যাকসেপ্ট করে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ডুইলিঙ্গো স্কোরকে ব্যবহার করতে পারছেন। ফর মাস্টার্স অল ইউ নিড টু হ্যাভ ইউর ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট। তবে যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু মাস্টার্স করার জন্য ইউকের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকে। অ্যাভারেজ 70% স্টুডেন্ট মাস্টার্সের জন্য যান, 30% স্টুডেন্ট হয়তো বা ব্যাচেলার প্রোগ্রামের জন্য যান। ওকে, গ্রেট। একটা খুবই ভালো নিউজ এটা। জি। তো সেক্ষেত্রে ধরুন কেউ যদি ইউকেতে হায়ার এডুকেশনের জন্য যেতে চায়, সেক্ষেত্রে তার স্কলারশিপটা, বিশেষ করে সে যদি বাংলাদেশি স্টুডেন্ট হয়, কিভাবে সেই স্কলারশিপ পাবে এবং সেই ক্ষেত্রে আপনারা কতটুকু তাদেরকে সহযোগিতা করবেন? দেখুন, আমাদের একটা অফিস রয়েছে, হেড অফিস লন্ডনে, হোয়ার আই পার্সোনালি ডু লিভ, যেখানে আমি ইউকেতে থাকছি, এবং আমরা ইউকেতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। অ্যাজ এ রেজাল্ট অফ ইউনিভার্সিটির সাথে আমাদের সুসম্পর্ক থাকার কারণে আমরা ইউনিভার্সিটি থেকে প্রতিনিয়ত ট্রেন্ড হয়ে থাকি, এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুসারে যদি আমরা ডকুমেন্ট যদি সাবমিট যদি করতে পারি, সেক্ষেত্রে মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট কিন্তু স্কলারশিপ পাচ্ছে। এবং মজার বিষয় রয়েছে, আপনার এশিয়ান সাবকন্টিনেন্ট যদি আমরা ইন্ডিয়া কিংবা নেপাল কিংবা ফিলিপিন কিংবা শ্রীলঙ্কার সাথে যদি আমরা যদি চিন্তা ভাবনা করে থাকি, তুলনামূলকভাবে বিশ্লেষণ যদি করে থাকি, বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি মেধাবী, এবং তাদের গুড একাডেমিক রেকর্ডস এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকার কারণে তারা কিন্তু চমৎকার কিছু স্কলারশিপ কিন্তু পাচ্ছে। এবং আমাদের একটা হিস্ট্রি রয়েছে, মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট যারা ইউকেতে গিয়েছে, কেউ না কেউ কিছু না কিছু স্কলারশিপ পেয়েছে। কেউ হয়তো বা 3,000 পাউন্ড স্কলারশিপ পেয়েছে, কেউ হয়তো বা 4,000 পাউন্ড পেয়েছে, কেউ হয়তো বা 5,000 পাউন্ড পেয়েছে। আবার এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা কিন্তু আপ টু 100% স্কলারশিপে কিন্তু পেয়েছে। ওয়াও! তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে ইউকেতে অ্যাডমিশনের জন্য যাবে, তাদের কি ধরনের ডকুমেন্টেশন সাবমিট করার প্রয়োজন পড়বে এবং সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করবেন? দেখুন, ডকুমেন্টেশন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার
অ্যাকাডেমিক ডকুমেন্টস রয়েছে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ডকুমেন্ট রয়েছে, এবং যিনি আপনাকে স্পন্সর করবে তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে অ্যাম্বাসি কিন্তু জানতে চায় যে আপনি এই টাকাটা কোথা থেকে পেলেন, সোর্স অফ ফান্ডিং, এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। মজার বিষয় রয়েছে, এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের আমাদের ভিসা সাকসেসের ফর ইউকে 100%, বিকজ আমরা অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্টুডেন্টকে কিন্তু থেকে নিয়ে কিন্তু আমরা অ্যাম্বাসিতে সাবমিট করছি। অ্যাজ এ রেজাল্ট অফ ভিসা অফিসার কখনোই তার প্রয়োজনের বাইরে ডকুমেন্ট কিন্তু সে কখনোই মিসিং পাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট অফ আমাদের ভিসাগুলো কিন্তু 100% আমরা কিন্তু সাকসেস কিন্তু এনে দিতে পেরেছি। সো অফকোর্স ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের সাথেই রয়েছি। গ্রেট। ইউকেতে উচ্চশিক্ষার জন্য যাওয়া স্টুডেন্টরা জব করতে চায়, সেখানে জব অপরচুনিটিস কেমন, পার্ট টাইমের ক্ষেত্রে কেমন, বা তারা যদি স্টাডি ব্রেকে তারা ফুল টাইম করতে পারছে কিনা, এবং সেখানে ইনকাম রেঞ্জটা কেমন? ওকে, ফ্যান্টাস্টিক। বিদেশি উচ্চশিক্ষা শুধুমাত্র আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যাচ্ছেন বিষয়টা এরকম নয়। অফকোর্স আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারছেন। ইউকে গভর্নমেন্টের রুলস রয়েছে, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি পড়াশোনার চলাকালীন সময় আপনি উইকলি 20 আওয়ার জব করতে পারছেন, এবং আপনার যখন হলিডে রয়েছে তখন আপনি ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি রয়েছে সবচেয়ে বেশি জব অ্যাভেলেবেল রয়েছে ইউকেতে, কেননা ইউকে হচ্ছে 4th লার্জেস্ট ইকোনমিক জোন। সো এখানে প্রচুর পরিমাণে জবের সুযোগ সুবিধা রয়েছে। মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট ফাইন্ড দেয়ার পার্ট টাইম জব উইদিন দ্য 1 উইক। আর মজার বিষয় রয়েছে, যেহেতু আমাদের ইউকেতে লোকাল অফিস রয়েছে, আই ডু পার্সোনালি লিভ ইন দ্য ইউকে, সো আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট নেটওয়ার্কের সহযোগিতায় যত স্টুডেন্টকে আমরা পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা সহায়তা করছি, এবং আমাদের ট্র্যাক রেকর্ড রয়েছে উইদিন দ্য 1 উইক তারা কিন্তু পার্ট টাইম জবে কিন্তু এঙ্গেজ হতে পারছে। আর ইউকেতে আপনি কিন্তু আওয়ারলি বেসিস আপনি স্যালারি পাচ্ছেন। সো বর্তমান সময় স্যালারি রয়েছে 11 পাউন্ডস, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 1600 টাকার মতো। সো জবের সুযোগ সুবিধা রয়েছে, এবং আপনি কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি কিন্তু আর্ন করতে পারছেন। ওকে, গ্রেট। ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্স পিআর পাওয়া অনেক কঠিন বা দেয় না, এই প্রসঙ্গে আসলে কি বলবেন? আমার কাছে খুবই সারপ্রাইজ লাগে যে আসলে অনেকেই বলেন যে ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় না, কিংবা ইউকে গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না, কিংবা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে অনেক সময় লেগে থাকে। আমার কাছে আসলে এরকম মনে হয় না। যদি তাই হয়ে থাকবে তবে আপনি পুরো ইউরোপ জুড়ে প্রায় 29টা কান্ট্রি রয়েছে, যদি আমরা ইউকেকেও যদি ইনক্লুড করি প্রায় 30 কান্ট্রি, সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি মানুষ কিন্তু ইউকেতে বসবাস করছে। সো আমি এই কথার সাথে একেবারেই একমত নয়। তবে আপনি যদি প্রপার ওয়েতে পড়াশোনা যদি কন্টিনিউ করেন, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট যদি করে থাকেন, সেক্ষেত্রে অফকোর্স দ্যার ইজ এ হিউজ চান্স টু সেটেল ইন ইউনাইটেড কিংডম। আমার কথাই আপনি দেখে থাকুন না কেন, আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ব্যাক ইন 2008-এ কিন্তু আমি ইউকেতে গিয়েছি। পরবর্তী সময়ে আমরা একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাচিভ করেছি, এবং আমরা আমাদের স্কিল ডেভেলপ করেছি। অ্যাজ এ রেজাল্ট অফ এখন কিন্তু আমরা ওই কান্ট্রিতে সেইভাবে বসবাস করার কিন্তু সুযোগ পাচ্ছি। সো ইটস নট ইম্পসিবল। ওকে, সো অনেকেই বলে কিন্তু ইউকেতে 10 বছর সময় লাগে পিআর পেতে, এটা কি সত্য? এটা সত্য ইন সাম কনটেক্সট। এটা ডিপেন্ডস করছে যে আসলে কার জন্য আমরা কথা বলছি। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা কিন্তু 6 বছরের মাথায় পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে। আবার অনেক স্টুডেন্ট রয়েছে 8 বছর সময় লেগেছে। আবার কিছু কিছু স্টুডেন্টরা তারা কিন্তু 10 বছর পরে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে। ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন পাথওয়ের মাধ্যমে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি মাস্টার্স করতে যান সেক্ষেত্রে আপনার ডিউরেশন রয়েছে 1 বছর, এবং মাস্টার্স কমপ্লিট করার পরবর্তী সময়ে আপনি কিন্তু 5 ইয়ার্স যদি কোনো একটা কোম্পানিতে স্পন্সর জব যদি আপনি যদি পেয়ে থাকেন, সো দ্যাট ইমিডিয়েটলি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো যদি আপনার মাস্টার্স হয় 1 ইয়ারের এবং 5 ইয়ার্সের যদি কর্ম অভিজ্ঞতা থাকে, সো উইদিন দ্য 6 ইয়ার্স ইউ ক্যান সিকিউর ইউর পার্মানেন্ট রেসিডেন্সি। সো ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোন প্রেক্ষাপট থেকে দেখছেন। ওকে, এক্সেলেন্ট। ইউকেতে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটু জানতে চাই তাহলে। ওকে, পৃথিবীর যতগুলো কান্ট্রি রয়েছে ইউকের স্টাডি পারমিট হচ্ছে আপনার পয়েন্ট বেস সিস্টেম। আপনার যদি কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট যদি করে থাকে, ইউ ক্যান ক্লেম 50 পয়েন্টস, এবং আপনার প্যারেন্টসের কিংবা আপনার নিজে আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল 10 পয়েন্ট পাচ্ছেন। এবং আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি স্কোর যদি থেকে থাকে, ফর অ্যান এক্সাম্পল আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার, আপনার IELTS স্কোর, অথবা আপনার PTE স্কোর, অথবা টোফল কিংবা ডুইলিং স্কোর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যানাদার 10 পয়েন্ট কিন্তু গেইন করতে পারছেন। সো কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে 50 পয়েন্ট, এবং আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য অ্যানাদার 10 পয়েন্ট, এবং আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকার জন্য অ্যানাদার 10 পয়েন্ট। যদি আপনি 70 পয়েন্ট যদি গেইন করতে পারেন, দ্যার ইজ এ 100% চান্স ইউ উইল গেট দ্য ভিসা।
অ্যাজ আই সেইড ইন দ্য আর্লিয়ার যে এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আমাদের ভিসা সাকসেস রেট রয়েছে 100%, এবং অফকোর্স আমরা এই যাত্রায় বাংলাদেশের প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থীদেরকে কোঅর্ডিনেট করতে পারবো। ওকে, ইউকে স্টাডি পারমিট ভিসা পাওয়ার জন্য কে কে স্পন্সর হতে পারে? ইট ডিপেন্ডস, দেন অ্যাগেইন ইউজুয়ালি প্যারেন্টসরা করতে পারে, বাট আমরা সবসময় এনকারেজ করে থাকি যে ইউকে গভর্নমেন্টের যে রুলস রয়েছে পয়েন্ট বেস সিস্টেম বা পিবিএস, সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যিনি ক্যান্ডিডেট ওনার অ্যাকাউন্টে অর্থ থাকাটাই কনভিনিয়েন্ট। সো স্টুডেন্টের অ্যাকাউন্টে থাকতে পারে কিংবা তার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে পারে, ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি কমফোর্টেবল। কত টাকা থাকতে হবে সেক্ষেত্রে এবং কতদিন আগে থেকে থাকতে হবে? ওকে, দেখুন আপনি অস্ট্রেলিয়ার সাথে আমরা এখানে তুলনা করতে পারি, আমরা নিউজিল্যান্ডের সাথে তুলনা করতে পারি, কিংবা আমরা কানাডার সাথে তুলনা করতে পারি। ইউকে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এতটা জনপ্রিয়তা হওয়ার মুখ্য কারণ রয়েছে সহজ স্পন্সর প্রসিডিওরের কারণে। কেননা শুধুমাত্র স্টুডেন্টের অ্যাকাউন্টে 28 কর্মদিবস এই টাকাটা থাকার পরবর্তী সময়ে আপনি কিন্তু স্টাডি পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এটা নির্ভর করে যে আপনি কোন লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করতে যান সেক্ষেত্রে এক ধরনের অ্যামাউন্ট, আপনি মাস্টার্স করতে গেলে আরেক ধরনের অ্যামাউন্ট, আপনি যদি পিএইচডি করতে যান সেক্ষেত্রে আরেক ধরনের অ্যামাউন্ট। সো অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি ব্যাচেলরের জন্য 25 to 30 লাখ, মাস্টার্সের বেলায় আমরা বলতে পারি 20 to 25 লাখ। পিএইচডির জন্য আপনি যদি স্কলারশিপ যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র 10 থেকে 12 লক্ষ টাকা হলেই কিন্তু আপনি যেতে পারছেন। ওকে, সেক্ষেত্রে সোর্স অফ ফান্ডিং এর কি প্রয়োজন পড়ে? এটা নির্ভর করে কেস টু কেস। অনেক ভিসা অফিসার সোর্স অফ ফান্ডিং নিয়ে কোনো প্রশ্ন তৈরি করে না, বাট অনেক ক্ষেত্রে কিছু কিছু ভিসা অফিসাররা জানার চেষ্টা করেন আপনি তো ইউকেতে পড়াশোনা করতে যাবেন, যিনি আপনাকে স্পন্সর করছে, হাউ ইউ সোর্স দিস মানি। সো অফকোর্স আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে গাইড করে থাকি যে আপনি কোথা থেকে টাকা পেয়েছেন সেজন্য আপনার পর্যাপ্ত ডকুমেন্ট রেডি রাখার জন্য। কেননা আমরা চাইবো না যে এম্বাসির যে কোনো প্রশ্নের উত্তর আমরা তাদেরকে প্রম্পট রেসপন্ড করতে চাইবো। যত দ্রুত সময়ের মধ্যে আমরা রেসপন্স করতে পারবো তত দ্রুত কিন্তু আমরা ভিসাটাকে অ্যাচিভ করতে পারবো। সো নর্মালি চায় না, বাট অফকোর্স আমরা রেডি রাখবো। ওকে, কেউ যদি স্পাউস নিয়ে ইউকে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করে তাহলে কি কি অ্যাডিশনাল ডকুমেন্ট তার প্রয়োজন? ওকে, এক্ষেত্রে স্পাউস নিয়ে কেউ যদি যেতে চায় ইউকেতে সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তিনি যে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা, এই দুটো ডকুমেন্ট কিন্তু মোর দ্যান আনাফ। বাট ইন এডিশন সাস্টেনেবল রিলেশনশিপ প্রুফ করার জন্য আমরা বিবাহের ছবি কিংবা আমাদের যেই গায়ে হলুদের ছবিগুলো কিংবা অনেক সময় আমরা যে সিনেমাটোগ্রাফি করে থাকি অর্থাৎ ভিডিওগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাটাচ করে দিতেই পারি। ওকে, আর সেই ক্ষেত্রে যদি এক বা একাধিক ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তাহলে? ইটস ভেরি সিম্পল। দেন অ্যাগেইন যেই চিলড্রেনকে নিয়ে আপনি যেতে চাচ্ছেন কিংবা একাধিক চিলড্রেন নিয়ে যদি আপনি যেতে চাচ্ছেন তাদের বার্থ সার্টিফিকেট দরকার, যে বার্থ সার্টিফিকেটে আপনাকে প্রুফ করবে আপনি তার লিগাল প্যারেন্টস। অন দ্য আদার হ্যান্ড অফকোর্স প্রত্যেকটা ট্রাভেলারকে কিন্তু পাসপোর্ট কিন্তু থাকতে হচ্ছে। ওকে, ইউকেতে স্টাডি পারমিট পাওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে? এটা নির্ভর করে যে আপনি কোন সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করছেন। বাট আমরা বর্তমান সময় দেখছি ইউকে গভর্নমেন্ট স্টাডি পারমিট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য একটু ডিলে করছে ডিউ টু দ্য হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ব্যাকলগ। সো নর্মালি আমরা বলে থাকি 2 মাস হাতে সময় রেখে অ্যাপ্লিকেশন সাবমিট করাটা ওয়াইজ ডিসিশন। সেক্ষেত্রে ভিসা অফিসার আপনার ফাইলটাকে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে অ্যাসেস করার সুযোগ পাচ্ছে এবং আপনি সরাসরি ভিসা কিন্তু পেয়ে ফ্লাই করতে পারছেন। ওকে, ইউকে স্টাডি পারমিটের জন্য স্টুডেন্টদের কি কোনো প্রকার ইন্টারভিউ ফেস করতে হয়? মোস্ট অফ আওয়ার স্টুডেন্টের এর আগের সেশনগুলোতে কখনোই ভিসা ইন্টারভিউ ফেস করতে হয়নি, বাট টাইম ইজ নাও চেঞ্জ। প্রতিনিয়ত নতুন নিয়মের সাথে আমাদের কাছে অ্যাডজাস্ট করে নিতে হয়। বর্তমান সময় আমরা দেখছি যে ইন্টারভিউ দিচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের বেলায়। তবে এক্ষেত্রে ওরিড হওয়ার কিছু নেই, কারণ আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করছি। অ্যাজ এ রেজাল্ট অফ এখনও পর্যন্ত আমাদের ভিসা সাকসেস রেট ফর দ্য ইউকে 100%। ওকে, একদম সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য কেন ইউকে পছন্দের ডেস্টিনেশন হতে পারে? আমি বলবো কেন ইউকেতে পছন্দ হবে না, কেননা যেই কান্ট্রি আপনাকে কোয়ালিটি অফ এডুকেশন দিচ্ছে, রিজনেবল টিউশন ফিস এবং স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছে, সেফ লার্নিং এনভায়রনমেন্ট দিচ্ছে, যেখানে আপনি আপনার পার্টনারকে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, যেই কান্ট্রি আপনাকে পড়াশোনা চলাকালীন সময়ে
উইকলি 20 আওয়ার জব করার সুযোগ দিচ্ছে, যে কান্ট্রি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় আপনাকে 2 বা 3 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক করার সুযোগ দিচ্ছে, যেই কান্ট্রি পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় আপনাকে স্থায়ীভাবে কাজ করার সুযোগ দিচ্ছে এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিচ্ছে। সো এই বিষয়গুলোকে কনসিডার করলে অবশ্যই ইউকে কুড বি দ্য ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন। আমি যেভাবে মাইগ্রেট হয়েছি, পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাচ্ছি, আমিও চাই বাংলাদেশের প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থীদের পছন্দের প্রথম তালিকায় থাকুক ইউকে। থ্যাংক ইউ সো মাচ। আই গেস সত্যি স্টুডেন্টরা ইউকের প্রতি এখন অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে এই পুরো কনভারসেশনটা শোনার পর। অফকোর্স, তারপরও আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে বলতে চাই, তাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, প্লিজ কাম অ্যান্ড টক টু আস, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস। We are working for more than 140 UK universities. We are the official partner of them. So আমরা কিন্তু মজার একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই যে আমাদের মাধ্যমে যে কেউ ইউকে স্টাডি পারমিট ভিসা দিয়ে প্রসেস করে থাকে, উই ডোন্ট চার্জ এনি মানি অ্যান্ড কমপ্লিমেন্টারি। যেহেতু আমি নিজেও এখানে থাকছি, আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু 1 উইক কমপ্লিমেন্টারি অ্যাকোমোডেশন সাপোর্ট কিন্তু দিচ্ছি। অন টপ অফ দ্যাট, এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমি নিজে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে রিসিভ করছি। সো এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কিন্তু আমরা দিচ্ছি। সো আপনি ইউকেতে যাওয়ার পরে কখনোই লোনলি ফিল করবেন না, যেহেতু আমাদের নিজস্ব ওইখানে একটা অফিস রয়েছে, আমাদের এক্সিস্টেন্স রয়েছে। সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কোঅর্ডিনেট করে থাকি। থ্যাংক ইউ, গ্রেট। আসলে এটা অনেক বড় একটা সুযোগ সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, উচ্চশিক্ষার জন্য আপনার কাছে কোন দেশটি পছন্দের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।